নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা তোমাদের অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটা তোমরা কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে পারবে সেটা নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপের আমি জাস্ট করেই দিয়েছি, যেখানে নাম থেকে শুরু করে আমি সব এক্সাম্পল মানে কিভাবে ফিল আপ করবে যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় সেটার জন্যই কিন্তু আমি ফিল আপটা যাকে বলে করেছি। ঠিক আছে, এবার তোমাদের এই বাংলা ফর্ম তোমরা এখানে ইংলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু আধার কার্ড তোমাদের প্রয়োজন, আধার কার্ডে যেহেতু লাগবে, তো সেক্ষেত্রে তুমি বাংলাতেও তুমি নাম লিখতে পারো, বাংলাতেও যদি লিখতে পারো, এছাড়া তুমি ইংলিশেও ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, আমরা এক এক করে সম্পূর্ণ ডিটেলসে চলে যাব, তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটি তথ্য থাকবে ভিডিওতে। ঠিক আছে, তো এবার তোমাদের ফাইনালি দেখানো হচ্ছে যেটা কিভাবে তোমরা ফিল আপটা করবে। আমি এখানে যে ফর্মটা ফিল আপ করছি সেটা পাঁচজন সদস্য মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে, ওকে, পাঁচজন টোটাল সদস্য, একটা পরিবার, তাতে পাঁচজন সদস্য নিয়ে এই ফর্মটা ফিল আপ হচ্ছে। তো এখানে হেড অফ ফ্যামিলি বলতে কাদের বোঝাচ্ছে? এখানে হেড অফ ফ্যামিলি বলতে গেলে তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, অবশ্যই তারা জীবিত যেন থাকে, ঠিক আছে, বা তোমার দাদু হতে পারে, তোমার ঠাকমা হতে পারে। ঠিক আছে, তো সেইখান থেকেই তোমাদের দেখতে হবে যে যে বয়স্ক মানুষ তার নামটাই থাকবে হেড অফ ফ্যামিলি হিসাবে। ঠিক আছে, তো এখানে আমি একজন হেড অফ ফ্যামিলির নাম আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, তো এটা আমি এক্সাম্পল দিচ্ছি, এবং আধার কার্ডে যা নাম রেখা রয়েছে সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, ভুলভ্রান্তি করলে চলবে না, কোনো স্পেলিংয়ে মিস্টেক করলে চলবে না। এবার হচ্ছে জন্ম তারিখ, তার বয়সের তারিখ তোমাকে এখানে দিন মাস বছরে এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তার লিঙ্গ, সে পুরুষ না মহিলা, তো আমি এখানে পুরুষে গিয়ে টিকটা দিলাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে এখানে আধার নাম্বারটা তার বসাতে হবে। ঠিক আছে, তো আমি এমনভাবে ফিল আপটা করছি যে একটি পরিবার যার বাবা মা, এবার হচ্ছে তুমি হচ্ছে তার একমাত্র তার সন্তান, ঠিক আছে, মানে পুরুষ সন্তান। ওকে, আমি এখানে পুরুষ সন্তান, এবং তোমার স্ত্রী, তোমার ওয়াইফ, এবং তোমাদের একটি বাচ্চা রয়েছে। ওকে, আমি এই ব্যাপারটা নিয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করছি, অর্থাৎ টোটাল পাঁচজন সদস্য। ঠিক আছে, আমি একদম স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, বুঝে নাও। এরপরে 5 নম্বর যেটা বলেছে সেটা হলো যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটা লিখবে, না থাকলে প্রয়োজন নেই। পরিবারের সদস্য সংখ্যা আমি এখানে 5 জন লিখে রেখেছি। ওকে, এরপরে হচ্ছে ঠিকানা, এটা কার ঠিকানা? হেড অফ ফ্যামিলি, অর্থাৎ তুমি যার নাম তুমি প্রথমে লিখছো, ঠিক আছে, তার যে ঠিকানা, তুমি আধার কার্ডটা বার করবে, একদম হুবহু ঠিকানা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, কোনো জিনিস কিন্তু ভুল করলে চলবে না। ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন থেকে শুরু করে পোস্ট অফিস, সব কিছু তোমাদের একদম সুন্দর করে লিখতে হবে। এরপরে হচ্ছে যোগাযোগ নম্বর, অর্থাৎ তোমার ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারটা লিখবে, সেই ফোন নাম্বারটা লিখবে যে ফোন নাম্বারে তোমাদের আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সেই ফোন নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী হচ্ছে এখানে পরবর্তী হচ্ছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, ঠিক আছে, পরিবারের সকল সদস্যের। তো প্রথমে দেখো এই জায়গাটায় তোমাদের বলে রাখি যে তোমরা দেখতে পাচ্ছ যে পাশাপাশিতে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এটা কিন্তু কোনো ফর্ম নয়, মানে অন্নপূর্ণা যোজনার কিন্তু এটা একটা ফর্ম নয়, এটা হচ্ছে যে তোমার পরিবারের ডিটেলস তারা জানতে চাইছে, পরিবারের ভেরিফিকেশান, মানে ফ্যামিলি ভেরিফিকেশান একটা ফর্ম। তো এই ফ্যামিলি ভেরিফিকেশান ফর্মটাই তোমায় ফিল আপ করতে হচ্ছে এবং তোমাদের প্রত্যেককে জমা দিতে হবে। যারা নতুন, যারা লক্ষ্মী ভাণ্ডার আগে যারা পেতে না, প্রত্যেককে এই ফর্মটা জমা দিতে হবে। এটা কিসের জন্য? এটার জন্যই কারণ অনেকে আছে যারা অসাধু উপায়ে এতদিন লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ নিচ্ছিল। তোমরা দেখেছিলে যে একজন পুরুষ সে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তারপরে যাদের পরিবার অনেক সচ্ছল তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তো সেইগুলো তাদেরকে এলিমিনেট করার জন্য। তারপরে অনেকে আছে যাদের হয়তো বাংলাদেশি, তারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছিল এতদিন ধরে, তো এদেরকে ছাঁটাই বাছাই করার জন্যই কিন্তু এই ভেরিফিকেশান প্রসেসটা। ঠিক আছে, এটাকে সিম্পল ওয়েতে নাও, খুবই ভালো কিন্তু স্টেপ। আচ্ছা,
এবার দেখো, এবার পরবর্তী হচ্ছে যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে তোমাদের দেখো হ্যাঁটা বলতে হচ্ছে, কিন্তু আমি এখানে বলবো যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের পাশে কিন্তু এই হ্যাঁতে গিয়ে টিকটা দিও না। যারা মহিলা, যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে যদি থাকে, তাহলে তাদের পাশেই কিন্তু এই টিকটা দিতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, তো এবার যে ধরো যে হেড অফ ফ্যামিলি তার নাম এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সদস্য 1। তো এবার যিনি এই যে ব্যক্তি যে হেড অফ ফ্যামিলি, তার যে স্ত্রী, সে হলো, এই নাম আমি লিখেছি, এটা জাস্ট এক্সাম্পলের মতো করে। তারপরে হচ্ছে তার জন্ম তারিখ লেখা হয়েছে, তার লিঙ্গ এখানে লেখা হয়েছে। এবার তার যে বয়স তুমি যেটা দেখতে পাচ্ছ, সেই বয়স অনুযায়ী তার 40 বছরের মধ্যে বয়স হচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে সে যে অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল, তার জন্য এখানে এই টিকটা আমি দিতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, সে কে হয়, সে তার হাজবেন্ড হয়, তাহলে এখানে হাজবেন্ড বলে লিখেছি। এরপরে আধার নাম্বারটা সেটা কিন্তু লিখতে হবে, যা তোমার এখানে আধার কার্ডটা কিন্তু বার করবে সেই অনুযায়ী সদস্য 1, সদস্য 2। এবার সদস্য 2-এতে তুমি তাদের সন্তান, ঠিক আছে, পুরুষ সন্তান, তো সেই সন্তান, তোমার নাম, তারপর তোমার জন্ম তারিখ, তোমার লিঙ্গ, ঠিক আছে, এখানে দেবে। তারপরে ধরো তারপরে পরে যেটা থাকবে সেটা হচ্ছে সদস্য নম্বর 3, সেখানে হচ্ছে তোমার ওয়াইফের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আধার নাম্বারটা দেবে, ঠিক আছে। তো এই রকম করেই তোমাদের ফিল আপটা করতে হবে। ওকে, তারপরে হচ্ছে 4 নম্বর যে সদস্য রয়েছে তারটা তুমি এরকম করে ফিল আপ করে, তো এরকম করে তোমাদের কিন্তু ফিল আপটা করতে হবে। তো যেরকম তোমাদের আমি স্টেপগুলো দেখাচ্ছি, ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এই ফিল আপটা করবে। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। দেখো, তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলেই তুমি ব্যাংক অ্যাকাউন্ট দেবে। এবার হেড অফ ফ্যামিলি, যার নাম তুমি প্রথমে দিয়েছো হেড অফ ফ্যামিলি, তো সেই হেড অফ ফ্যামিলি তার ব্যাংক অ্যাকাউন্ট, তার কোন ব্যাংকে রয়েছে, তো সেই ব্যাংকের নাম, তার অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোডটা দিতে হবে। এবং অবশ্যই তোমার ডিবিটি করা থাকতে হবে, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক সংযুক্তকরণ কিন্তু থাকতে হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে সদস্য 1 অর্থাৎ তার যে ওয়াইফ, হতেই পারে তার ওয়াইফের কোনো অ্যাকাউন্ট নেই। এবার যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে তো নিশ্চয়ই সে অন্নপূর্ণা যোজনার ফেসিলিটি পাবে না, তাহলে তার অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। তাহলে তার ওয়াইফের তাহলে কী লাগবে, তার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড, সেটা কিন্তু এখানে বসাতে হবে। ওকে, এরপরে সদস্য 2, তারপরে সদস্য 3 মানে তোমার ওয়াইফের, ঠিক আছে, বা তোমার বাচ্চারও যদি আলাদা করে কোনো স্টুডেন্টের করা থাকে তাহলে সেটাও কিন্তু এখানে দিতে পারবে। হয়ে গেল? আচ্ছা, এবার তোমাদের পরবর্তী চলে যাচ্ছি, সেখানে হচ্ছে এপিক বলছে মানে ভোটার আইডি কার্ড। এবার ভোটার আইডি কার্ডটা কিন্তু তোমাদের লাগবে, ভোটার আইডি কার্ড এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার অংশ নম্বর সহ। তো এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এখানে হেড অফ ফ্যামিলি দিয়ে শুরু, তার এপিক নাম্বারটা বসাবে, ভোটার আইডি কার্ডটা বার করবে, তার দেখবে এপিক নাম্বারটা লেখা রয়েছে, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বরটা লেখা রয়েছে। সেটা কোথা থেকে পাবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। তোমরা দেখবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশন থেকে দেখবে একটা ভোটার ইনফরমেশন স্লিপ তোমাদের দিচ্ছিল। সেই স্লিপেই তোমরা দেখবে যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম তোমাদের স্লিপে কিন্তু নাম লেখা রয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে। এপিক নাম্বারটা সেটা ভোটার আইডি কার্ডেও পেয়ে যাবে, এছাড়া এই স্লিপেও কিন্তু এপিক নাম্বারটা মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লেখা রয়েছে। এবার হচ্ছে পার্ট নাম্বার বা অংশ নম্বর দেখতে পাচ্ছ, সেটা তোমাদের স্লিপেও দেখবে তোমাদের অংশ নম্বর লেখা রয়েছে, সেই অংশ নম্বরটাই কিন্তু এখানে লিখতে হবে। এই যে জায়গা দেখতে পাচ্ছ, এখানে তোমার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা কমা দিয়ে অংশ নম্বরটা লিখে দেবে। বোঝা গেল? এবার তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ডগুলো বসাবে, যার ঘরে যেটা সেটা কিন্তু এখানে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি বিভাগ। দেখো, বিভাগটা কার জন্য, এই ক্যাটাগরিটা কার জন্য, অর্থাৎ এটা হলো HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলির জন্য। ওকে, হেড অফ ফ্যামিলির জন্যই কিন্তু এটা, অর্থাৎ
যার নাম তুমি প্রথমে দিয়েছো তার সে কি জেনারেল না ইডাব্লিউএস না এসসি না এসটি সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং যেটা সেটাতে গিয়ে এখানে টিকটা দিতে হবে। হয়ে গেল। এরপরে হচ্ছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। তো এইখানে দেখো বলছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁতে গিয়ে দেবে, হ্যাঁতে গিয়ে এরকম করে তোমাদের টিকটা দিয়ে দিতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে গিয়ে টিক দেবে। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরনটা কি, তোমরা দেখবে রেশন কার্ডটা বার করো, রেশন কার্ডে দেখবে যে এখানে মানে মেনশন করা আছে এএওয়াই না পিএইচএইচ না এসপিএইচএইচ, তো যেটা আছে সেটাতে গিয়ে এরকম একটা টিকটা দিয়ে দেবে। হয়ে গেল। আচ্ছা, এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা জানতে চাইছে। যদি তুমি মাসিক রেশন তোলো তাহলে তুমি এখানে হ্যাঁতে গিয়ে টিক দেবে, আর যদি না তোলো তাহলে নাইতে গিয়ে টিক দেবে। এরপরে চলে আসছি সম্পদে। ঠিক আছে, এবার সম্পদের ক্ষেত্রে বলছে বাড়ির ধরন। দেখো আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি তোমার 3 বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, আর যদি তোমার 2টো ঘর থাকে তাহলে তোমার এই হ্যাঁতে গিয়ে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, নাতে গিয়ে টিক দিয়ে দেবে। ওকে, যদি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে হ্যাঁতে গিয়ে টিক দিয়ে দিতে পারো। এরপরে হচ্ছে পারিবারিক জমির মালিকানা তো আছে, সেটার জন্য তোমাকে হ্যাঁতে গিয়ে টিক দিলে। তারপরে তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, আরওআর, সেগুলো কিন্তু তোমাদের জমির রেকর্ড সেটা কিন্তু তোমার লাগবে। এগুলো কিন্তু সবই তোমাদের জেরক্স কিন্তু ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন হবে। এরপরে হচ্ছে যে পরিবারের সকল সদস্য মিলিয়ে, মানে তোমার বাবা মা, তুমি, তোমার ওয়াইফ, ঠিক আছে, তোমার বাচ্চা, সবাই মিলিয়ে যে কত তোমার এখানে মানে মোট জমির পরিমাণ কত রয়েছে সেটা কিন্তু শতকে লিখতে হবে। এর জন্য যে জমির আরওআর সেটা কিন্তু তোমার লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমার কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, তো যদি 4 চাকার গাড়ি যদি থাকে তাহলে কিন্তু সেটা তোমাকে হ্যাঁতে গিয়ে টিক দিতে হবে। যদি তুমি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে গাড়ির সংখ্যা লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, আর যদি নাতে টিক দাও তাহলে এগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এবার হচ্ছে যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি তোমার কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, হেলথ ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলেই কিন্তু এটা করবে, যদি না করা থাকে তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই। এবার যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁতে গিয়ে টিক দাও, সেটা কি কোনো সরকারি না বেসরকারি না বিমার অঙ্ক, সেটা কিন্তু প্রিমিয়ামের বিবরণ, সেটা হেড অফ ফ্যামিলির প্রথমে করলে, তারপরে সদস্য 1 মানে তার ওয়াইফের, তারপরে হচ্ছে তোমার ওয়াইফের, এরকম করে কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, এগুলো তোমাদের দেখবে যে হেলথ ইন্স্যুরেন্সের যে কাগজটা, সেই কাগজটা তোমরা বার করবে, সেই কাগজেই কিন্তু প্রিমিয়ামের যে বিবরণ সেগুলো কিন্তু লেখা রয়েছে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেটা লিখতে হবে, বিমার অঙ্ক কত টাকা তুমি বিমা করেছো সেটাও কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, তো সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে হচ্ছে আয় পেশা। ওকে, তো এখানে বলছে যে কোনো সদস্য কি আয়কর বা পেশা কর প্রদান করে, যদি সেটা করে তাহলে তুমি হ্যাঁতে গিয়ে টিক দেবে, যদি না করে তাহলে নাতে গিয়ে টিক দেবে। এবার তোমাদের এখানে বলছে যে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, দেখো প্যান কার্ড যদি থাকে, ম্যান্ডেটারি বলেনি, যদি থাকে তাহলে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে তুমি নাইতে গিয়ে টিক দেবে। ঠিক আছে, এবার সেটা কিন্তু তুমি হেড অফ ফ্যামিলি, তার নাম, তার প্যান কার্ডের নাম্বার, তারপরে আবার একজন সদস্য মানে তার ওয়াইফ, তার নাম, তার প্যান কার্ডের নাম্বার, এই রকম করে কিন্তু তোমাকে এটাকে বসাতে হবে। হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন। ঠিক আছে, মানে সে কি কাজ করে, কোন সংস্থায় কাজ করে, সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, সেটা যদি সরকারি ক্ষেত্রে হয় তাহলে কোনো অসুবিধা নেই। এবার প্রথমে হেড অফ ফ্যামিলি, সে যদি সরকারি ক্ষেত্রে হয় তাহলে সরকারিতে গিয়ে টিক দেবে, আর যদি সে বেসরকারি ক্ষেত্রে হয় তাহলে বেসরকারিতে গিয়ে টিক দেবে, অর্থাৎ যেটা সত্যি সেটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল ভ্রান্তি করা যাবে না। যদি সে কোনো স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক, কোনো দোকানের মালিক হয় তাহলে সেটাতে গিয়ে টিক দেবে। ওকে, এগুলো করার পরে, এটা হওয়ার পরে তারপরে দেখো তোমাদের সদস্য 1 অর্থাৎ তার ওয়াইফ, সে যদি এর মধ্যে তোমরা যদি দেখো যে মানে হাউস ওয়াইফ হয়, তো হাউস ওয়াইফ তো আমি এখান থেকে পাচ্ছি না, তাহলে এখানটায় বেকারটাই ধরে নিতে পারি, তো এখান থেকে আমি এইটাতে গিয়ে টিক দিতে পারবে। ঠিক আছে, যদি ওয়াইফ হয় তাহলে সে যদি কোনো চাকরি না করে তাহলে সে এই বেকারের এই জায়গাটায় কিন্তু টিকটা দিতে পারে, হাউস ওয়াইফ বা এইখানে বেকারের জায়গাটা টিক দেবে, অন্যান্য না করার দরকার নেই, বেকার দিয়ে দেবে। ঠিক আছে, তো হাউস ওয়াইফ মানে তো সে কোনো রোজগার তো করছে না। তো যাই হোক, এরপরে সদস্য 2, সদস্য 3, এরকম করে তোমাদের ফিল আপটা করতে হবে। এগুলো করার পরে এরপরে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সংখ্যা। তো আমি 5 জন ফ্যামিলি মেম্বারটা দিয়ে দেখানো হচ্ছে, তো হতেই পারে
যে ধরো তোমার পরিবারে বাবা মা তারা কিন্তু শিক্ষিত নয়, অশিক্ষিত, তাহলে সেখানে তুমি দুজনকে রাখলে। আর তোমরা তিনজন মানে তুমি, তোমার স্ত্রী এবং তোমার যে বাচ্চা সে কিন্তু সে শিক্ষিত, ঠিক আছে, তাহলে সেখানে তুমি 3 দিলে। ওকে, তো এবার তোমাদের এটা করার পরে তারপরে পরিবারের প্রধানের যাচাই হচ্ছে সে শিক্ষিত না অশিক্ষিত, তা অশিক্ষিততে দিয়ে দিলে, তাহলে আর শিক্ষাগত যোগ্যতার লিখতে হচ্ছে না। যদি শিক্ষিত হয় তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখতে হবে। এরপরে সদস্য 1, সেও যদি ধরো অশিক্ষিত, তাহলে অশিক্ষিততে গিয়ে ঠিক দিবে। তারপর সদস্য 2, সেখানে হয়তো তোমার, ঠিক আছে, এবার তোমার যদি হয় তখন তোমার ক্ষেত্রে এখানে তোমাকে শিক্ষিততে গিয়ে দিতে হবে। এবার উচ্চগত শিক্ষাগত যোগ্যতাটা কী রয়েছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সেটা তুমি দেবে। যদি গ্র্যাজুয়েশন করা থাকে সেটা গ্র্যাজুয়েশন দেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা রয়েছে সেটা তুমি এখানে লিখে দেবে। তারপরে সদস্য 3 তোমার ওয়াইফের, সেটা তুমি দেবে। তো এই রকম করে তোমাদের একদম সিম্পল ওয়েতে কিন্তু ফিল আপ করতে হবে, কোনো একদম বিশাল বড় কিন্তু ব্যাপার নয়। এরপরে হচ্ছে কোনো সদস্য কি সাংবিধানিক পদ বা বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থার মধ্যে যুক্ত আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে গিয়ে দেবে, আর যদি না হয় তাহলে নাতে গিয়ে টিকটা দেবে। যদি হ্যাঁ হয় তাহলে সদস্য নম্বরটা কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ এই যে তুমি যে 5 জন সদস্যের মধ্যে, ঠিক আছে, এই 5 জন সদস্য মধ্যে তো কত নম্বর সদস্য তিনি, ঠিক আছে, সেটা কিন্তু মেনশন করতে হবে। ওকে, আচ্ছা, এবার বলছে যে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, যেই হোক, যে সদস্য, কোন সদস্য যদি সে পেনশনভোগী হয় তাহলে তুমি এখানে হ্যাঁ করবে এবং সদস্যর নাম্বারটা লিখে দেবে। এবং যদি না হয় তাহলে তো এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না, সদস্য নাম্বার কোনো দেওয়ার প্রয়োজনই হচ্ছে না। জিএসটি অধীনে যদি নিবন্ধিত আছেন কোনো সদস্য, যদি হ্যাঁ হয় তাহলে সেটা হ্যাঁ করবে, আর যদি না হয় তাহলে না করে দেবে। হ্যাঁ হলে কিন্তু জিএসটি আইয়ের নাম্বারটা লিখতে হবে। এরপরে পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে টোটাল তোমার পরিবারের সকলের মিলিয়ে কত বার্ষিক আয় আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, সংখ্যায় কিন্তু লিখতে হবে, একদম নির্ভুল। ওকে, এরপরে হচ্ছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো প্রথমে হেড অফ ফ্যামিলি, ঠিক আছে, তার ক্ষেত্রে যদি প্রযোজ্য নয় বা আবেদন করা হয়েছে হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বারটা, আর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা, অর্থাৎ সি এর জন্য আবেদন হয়েছে। যদি তোমার এইগুলোর রিলেটেড কোনো সমস্যা যদি না থাকে তাহলে তুমি প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল, এই জায়গাটায় টিক দিয়ে বেরিয়ে যাবে, কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরপর সদস্য 1, তার ক্ষেত্রেও তাই করবে, ঠিক আছে। এবং যাদের ধরো তোমরা আবেদন করা হয়েছে হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা দেবে, ইস্যু করা হয়েছে হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। বাংলা ভাষা বুঝতেই তো পারছো, এখানে যা যা দেওয়া রয়েছে। এবার ক্রেডিট কার্ড দেখো, কিষাণ ক্রেডিট কার্ড বলা হয়েছে, শিল্পী ক্রেডিট কার্ড বলা হয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বলা হয়েছে। এখানে কিন্তু কোনো তোমার যে এমনি যে ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডের কথা নয় কিন্তু এটা, ঠিক আছে, তোমরা গুলিয়ে ফেলো না। এখানে তোমাদের যদি ওই রিলেটেড কোনো ক্রেডিট কার্ড যদি থাকে, কিষাণ ক্রেডিট কার্ড এইরকম যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে তার নাম্বার, তার আইডি সংখ্যা এবং তারিখ, কোন ডেটে ইস্যু হয়েছে সেই ইস্যুর ডেটটা কিন্তু লিখতে হবে। বাদবাকি এটা যদি তোমার না থাকে তাহলে কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে বেরিয়ে যাবে। তারপরে এসআইআর 2026-এ যদি তোমার নাম বাদ পড়ে থাকে, মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের এটা ফিল আপ করতে হবে। প্রথমে পরিবারের প্রধান কি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, যদি বা নাম বাদ পড়েছে, যদি পড়ে থাকে তাহলে এখানে তোমাদের হ্যাঁ করতে হবে এবং মামলার বিবরণ দিতে হবে। আর যদি না গিয়ে থাকে তাহলে এখানে নাইতে গিয়ে টিক দেবে, দিয়ে বেরিয়ে যাবে, পরবর্তীতে চলে যাবে। পরবর্তী সদস্য 1-এর ক্ষেত্রেও সেখানেও তুমি না করে দেবে, সদস্য 2-এর ক্ষেত্রে সেখানেও না করে দেবে, আর যদি হ্যাঁ হয় তাহলে সেই মামলার বিবরণ দিতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি, সেটা হলো শিশুদের বিবরণ, ঠিক আছে। তোমার ফ্যামিলির মধ্যে যদি কোনো শিশু থাকে তাহলে সেই শিশুর বিবরণ দিতে হবে। প্রথমে শিশু সদস্য 1, অর্থাৎ একজন যদি শিশু থাকে, 2 জন যদি শিশু থাকে তাহলে সেই শিশুর বিবরণটা চাওয়া হচ্ছে। তো শিশুর নাম, তারপরে শিশুর শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ের নামটা দেবে, এবং সে সরকারি না বেসরকারি না কোনো মাদ্রাসাতে পড়ে সেটাতে গিয়ে তোমাকে টিকটা দিতে হবে। এরকম কিন্তু বাদবাকি যা শিশুরগুলো তালিকাগুলো দেওয়া রয়েছে সেটা। এবার যদি তোমার শিশু যদি টিকাকরণ করান থাকে তার বর্তমান অবস্থা জানতে চাওয়া হচ্ছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ সম্পন্ন হয়েছে, আর যদি না টিকাকরণ করা হয়নি তাহলে সেটাতে গিয়ে টিক তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একদম সিম্পল ওয়েতে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে যে তুমি
যে সরকারি প্রকল্পে, মানে এর আগে কোনো সরকারি প্রকল্পে যে ডিবিটির মাধ্যমে কি তুমি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছ, যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে এবং প্রকল্পের নাম কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এটা হলো পরিবারের প্রধানের ব্যাপারটা। হতে পারে পরিবারের প্রধান সে হয়তো হতে পারে কোনো একটা বৃদ্ধ ভাতা পাচ্ছে বা অন্য কোনো ভাতা পাচ্ছে বা পিএম কিষাণ পাচ্ছে, তো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে যদি হ্যাঁ হয়। ধরো আমি এখানটা দিলাম যে হ্যাঁ বলে টিক দিলাম, না হলে তো ব্যাপারটা কোনো প্রকল্পের নাম লিখতে হবে না। যদি হ্যাঁ বলে টিক দাও তাহলে এখানে প্রকল্পের নামটা লিখতে হবে। তো আমি এখানে ধরো লিখে দিলাম পিএম কিষাণ বলে লিখে দিলাম, এরপরে হ্যাঁতে গিয়ে টিকটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আর কি প্রকল্প পায়, সুযোগ পায়, তাহলে সেই প্রকল্পের নামটা এখানে লিখতে হবে। তো এইগুলো হচ্ছে সিম্পল ব্যাপার। এরপরে সদস্য ওয়ান সে কি পায় কি পায় না, হ্যাঁ কি না সেটা দেবে। যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নাম এখানে লিখতে হবে। দেখো 5টা পর্যন্ত প্রকল্পর নাম এখানে সর্বোচ্চ লেখা যায়। আচ্ছা, এরপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নেমে আসবে, তারপরে আর কিছুই নেই। তুমি যে এই যে এতক্ষণ ধরে ফর্মটা ফিল আপ করলে, সেই ফর্মে যে তুমি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছো এর জন্য তোমাকে সম্মতি প্রকাশ করতে হবে এবং এখানে একটা টিক দিতে হবে। এরপরে হচ্ছে এই জায়গাটা একটা সই করতে হবে। ঠিক আছে, সই করলে এই ফর্ম তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের সুন্দর করে বোঝাতে পারলাম। তার জন্যই কিন্তু আমি ফর্মটা একদম টাইপ করে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো যাতে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।